আচ্ছা, আগের দিন ৮০ হয়েছিল, তাহলে ৮০-র পর থেকে আজকে শুরু হোক। কোশ্চেন দেখো, আনসার বলো। এই যে কোশ্চেনগুলো আলোচনা করা হচ্ছে না, মাদ্রাসা বোর্ডের জন্য, ওয়েস্ট বেঙ্গলের মাদ্রাসা বোর্ডের জন্য খুবই হেল্পফুল হবে, তার সাথে কিন্তু নেট সেটের জন্য। চরমপন্থী নাস্তিক দর্শন কারা? এই নরমপন্থী। চারবাক। আর নরমপন্থী? ইকো হচ্ছে। ইকো হচ্ছে? এখন দেখো তো। এবার ঠিক আছে। আচ্ছা, মাইকটা একটু গন্ডগোল হয়ে গেছিল, ঠিক আছে। দেখো ঠিক আছে এখন? হ্যাঁ দিদি ঠিক আছে। হ্যাঁ, নরমপন্থী নাস্তিক সম্প্রদায় কারা? জৈন আর বৌদ্ধ দুটোই হবে না? জৈন বৌদ্ধ দুটো হবে। একদম চরমপন্থী তো তোমার চারবাক অবশ্যই, কিন্তু এখানে হচ্ছে তোমার নরমপন্থী নাস্তিক দর্শন, তো এখানে জৈনদেরকে বেশি ধরবো, কারণ বৌদ্ধ দর্শনে, জৈন দর্শনে একেবারে কিন্তু দেখবে ঈশ্বরের ব্যাপারটা কিন্তু কমই মানে, মানে আলাদা করে ঈশ্বর মানে না। বৌদ্ধ দর্শনে তবু একজন গৌতম বুদ্ধকে মানবো না। আর এখানে জৈন দর্শনে দেখো 24 জন তীর্থঙ্কর আছে, সেই হিসাবে দেখতে গেলে এখানে কিন্তু যদি একটা অপশন থাকে তাহলে জৈন দর্শন করবো, যদি যদি থাকে যে বোধ, তখন কিন্তু বৌদ্ধ জৈন দুটো করব। ঠিক আছে, কোশ্চেনের উপর ডিপেন্ড করে উত্তরটা করবে। পরের কোশ্চেনটা দেখো। ফটাফট আনসার দাও, এগুলোতে বেশি টাইম যাবে না। নিম্নলিখিতগুলির মধ্যে কোনটি সত্য? এটা ক হবে। কোনটি ক সত্য? নাম্বারটা। হ্যাঁ প্রমাণকরণকে প্রমাণ বলা হয়। ক হবে। প্রমাণকরণকে প্রমাণ বলা হয়। আচ্ছা, যথার্থ জ্ঞানকে কি বলা হয় বলো তো? প্রমা। প্রমাণ। একদম। যথার্থ জ্ঞানের বিষয়কে? প্রমেয়। যথার্থ জ্ঞানের পদ্ধতিকে? উপায়কে প্রমাণ। 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 হ্যাঁ, প্রমাতা। প্রমাণ। আর যে করে লোকটা সে হচ্ছে প্রমাতা। হ্যাঁ সে সে প্রমাতা। এটা বলো, নিম্নলিখিতগুলির মধ্যে কোনটা সত্য? জ্ঞানের উৎসকে প্রমাতা বলা হয়, জ্ঞানের বিষয়কে প্রমাতা বলা হয়, এটা গ জ্ঞান হবে লাভের মনে হচ্ছে। কর্তাকে প্রমাতা বলা গ হয়। নাম্বারটা জ্ঞান লাভের কর্তাকে প্রমাতা বলা হয়। একদম। এটা বলো, অপ্রমার কোনটা সত্য সেটা বলতে হবে। অপ্রমার বিষয়কে প্রমেয় বলা হয়, জ্ঞান লাভের কর্তাকে প্রমেয় বলা হয়, জ্ঞানের উৎসকে প্রমেয় বলা হয়, না যথার্থ জ্ঞানের বা প্রমার বিষয়কে প্রমেয় বলা হয়? ঘ। হয়তো যথার্থ জ্ঞানের বিষয়কে প্রমেয় বলা হয়। তারপরে প্রমাতা হলো কে? জ্ঞান লাভের কর্তা। কর্তা। জ্ঞানের ক কর্তা। হবে। হ্যাঁ। ভারতীয় দর্শনে যথার্থ জ্ঞানের বিষয়কে কি বলা হয়? প্রমা। প্রমেয়। 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 যে প্রণালীর সাহায্যে যথার্থ জ্ঞান অর্জিত হয় তা কি? প্রণালী বলেছে, কোন প্রণালী বা পদ্ধতি, কোন পদ্ধতি? প্রমাণ। পদ্ধতিটা হবে প্রমাণ। প্রমাণ। প্রমা হলো কি? যথার্থ জ্ঞান। আর অযথার্থ জ্ঞান কি? যথার্থ জ্ঞান। অপ্রমা হলো অযথার্থ অযথার্থ জ্ঞান জ্ঞান। হ্যাঁ। অযথার্থ। আচ্ছা, এটা বলো, চার্বাকরা কোন প্রমাণ বা প্রমাণগুলি স্বীকার করে? চার্বাকরা প্রত্যক্ষ। প্রত্যক্ষকে স্বীকার করেছে, কিন্তু সুশিক্ষিত চার্বাকরা আবার দুটো মানে প্রত্যক্ষ আর অনুমানকে স্বীকার করেছে। এখানে প্রত্যক্ষই বলবো, যেহেতু অপশন একটাই আছে। আর চার্বাকরা প্রমাণ বলেছে। গুলি বলেছে তো ওই জন্য বললাম আর হ্যাঁ, কি। এগুলো ইয়ে করার জন্য দিয়েছে, তোমার হুম। মাথা খারাপ করার জন্য দিয়েছে, যাতে ভুলটা করো। সত্যি তাই। হ্যাঁ, যদি যদি এরা এরা কোশ্চেন তুলে দিতেই পারে, এটা কোশ্চেন দিয়ে দিবে। যদি থাকে সুশিক্ষিত চারবাক নামটা দিয়ে দেয়, তখন তুমি করে দিবে ওটা। কিন্তু যদি চারবাকরা বলে, তখন কিন্তু চারবাকরা মানে যারা মানে না তারাও তো পড়ে যাচ্ছে ওর মধ্যে। তখন ওদের দলটা ভারী না, যেই দলটা ভারী হবে সেই দলটাতে উত্তর দেওয়ার চেষ্টা করবে সবসময়। এরপরে এটা লেখো, বৌদ্ধরা কোন প্রমাণগুলি স্বীকার করে? প্রত্যক্ষ প্রত্যক্ষ অনুমান। অনুমান। একদম। বেদান্ত মতে প্রমেয় পদার্থ হলো কি? বেদান্ত মতে প্রমেয় পদার্থ, বেদান্ত মতে কিসের জ্ঞান লাভ করার চেষ্টা করি বলো তো? বেদান্ত দর্শনে অ্যাকচুয়ালি কি? ব্রহ্ম না, ক হবে। ব্রহ্মকে নিয়েই তো মাতামাতি করা হয় বেদান্ত দর্শনে। আচ্ছা, আর কেউ থাকছে না কেন? অ্যাক্টিভ হলে না, কে আরেকজন আছে না, প্রবীর না কবির?
কথা বলো। হ্যাঁ। হ্যাঁ, আনসার দাও। চুপ আছো কেন? এগুলো তো পারবে। ন্যায় মতে প্রমেয় কয়টি? 4টি। প্রমেয় জ্ঞানের বিষয় ও 12টি। প্রমেয়, সরি সরি। 12টি। 12টি। হুম। পুরুষার্থ শব্দটির অর্থ কি? দিদি এটা কয়েকটা উত্তর হবে, পুরুষের কামনার বিষয়। হুম। আচ্ছা, 4টা পুরুষার্থ কি কি? ধর্ম, অর্থ, কাম, মোক্ষ। হুম। ভারতীয় ধর্ম, দর্শন। অর্থ, কাম ও মোক্ষ। হ্যাঁ, ভারতীয় দর্শনের মধ্যে পুরুষার্থ কয়টি? 4টি। এখানে বলেই 4টি। দিলাম, এটা কোশ্চেন আছে ওইভাবে। আচ্ছা, নিম্নলিখিতগুলির মধ্যে কোনটি পরম পুরুষার্থ? ধর্ম, অর্থ, কাম, মোক্ষ কোনটা পরম পুরুষার্থ? আমাদের পরম লক্ষ্য কোনটা? মোক্ষ। মোক্ষ মোক্ষ। মোক্ষ। হুম, একদম। আচ্ছা, নিম্নলিখিতগুলির মধ্যে গৌণ পুরুষার্থ কোনগুলি? এই যে খ নাম্বারটা, ধর্ম, অর্থ, কাম। হুম, একদম। আচ্ছা, কোন পুরুষার্থ শত মূল্যবান? মানে মোক্ষ। নিজে নিজে মূল্যবান। মোক্ষ। মোক্ষ লাভের জন্য পুরুষার্থের প্রয়োজন, তা হলো কি? কোন কোন মোক্ষ লাভের জন্য কোন পুরুষার্থগুলো দরকার? কোনগুলো থাকলে তারপর আমাদের মোক্ষ আসবে? কেবল কাম, কেবল ধর্ম, কেবল অর্থ, নাকি ধর্ম, অর্থ, কাম সবগুলোই লাগবে? সবগুলোই তো লাগবে নাকি? কাম, তিনটা। হ্যাঁ, সবগুলোই লাগবে। ভয়েতে। হুম। আচ্ছা, এটা বলো তো, চার্বাকরা কটা পুরুষার্থ স্বীকার করে? দুটো। দুটো। কোন দুটো? কাম আর অর্থ। অর্থ আর কাম। আচ্ছা, এই দুটো স্বীকার করে কেন ওরা? আর বাকি দুটো করে না কেন? এরা যদি বলতে পারো, নেটের কোশ্চেন আরো একটা নাম্বার অ্যাড হয়ে যাবে তোমার সাথে সাথে। ধর্ম ধর্মটা ওই ঈশ্বর নিয়ে, তার জন্য মানে যেহেতু প্রত্যক্ষ একমাত্র প্রমাণ, মানলো না, সেহেতু ঠিক ওরা আছে। ধর্মটাকে বাদ দিয়েছে। হুম। মোক্ষ, আর ওদের মোক্ষ মতে তো মোক্ষ তাই, তো মৃত্যু। মুক্তি লাভ। হ্যাঁ, হ্যাঁ। ওদের মতে মোক্ষ মানে মৃত্যু। তো অর্থ আর কাম দুটোকে স্বীকার করলো কেন? দেখো, অ্যাকচুয়ালি হচ্ছে ওদের মতে হচ্ছে পরম, যদি একেবারে যদি বলা হয় একটা পুরুষার্থ বলো, পরম পুরুষার্থ কোনটা ওদের মতে, সেটা হচ্ছে কাম। আর কামটা ভোগ করার জন্য অর্থের দরকার, তার জন্য অর্থটাকে মেনেছে ওরা, বুঝলে? আচ্ছা, ত্রিরত্ন সাধন মোক্ষ লাভের জন্য প্রয়োজন, কারা বলেছে? ত্রিরত্নের কথা কারা বলেছে? মার খাবে। বৌদ্ধরা। ত্রিরত্ন দেখে বৌদ্ধরা জ্ঞান না? অর্জন করে চরিত্র গঠন করা, এটা মনে রাখবে। সম্যক দর্শন, সম্যক জ্ঞান, সম্যক চরিত্র, এই তিনটে চরিত্র, একসঙ্গে হ্যাঁ, কি হ্যাঁ। হয়? ত্রিরত্ন। এই ত্রিরত্নের কথা কারা রত্ন। বলেছে? জৈনরা। এটা জৈনরা, ভেরি ভেরি জৈনরা। ইম্পর্টেন্ট, মনে হ্যাঁ, রাখবে। আমিও তো হ্যাঁ, ভাবছি। আর এই ত্রিরত্ন স্টেপটা মনে রাখবে। দেখো, দেখে জ্ঞান অর্জন করে চরিত্র গঠন করা। প্রথমে তুমি কোনো একটা মানুষ, কোনো একটা জিনিস দেখবে না, দেখার পরে তো সেটা সম্পর্কে জ্ঞান অর্জন হয় না, যে এটা ভালো বা এটা মন্দ, এরকম একটা জ্ঞান হয় আমাদের। তারপরে আমরা চরিত্র গঠন করি, যে এই মানুষটা ভালো না মন্দ, তারপরে তার চরিত্র নিয়ে ভাবি আমরা। সেরকমভাবে আমি মনে রাখার জন্য ওটা ট্রিক রেখেছি, দেখে জ্ঞান অর্জন করে চরিত্র গঠন করা। তার মানে সম্যক দর্শন, সম্যক জ্ঞান, সম্যক চরিত্র। এটা ইংলিশগুলোও মনে রাখবে, কোশ্চেন পড়ে। সম্যক দর্শন তার ইংলিশ কি, সম্যক চরিত্র তার ইংলিশ কি, এরকমভাবেও কোশ্চেন আসে। এটা খুব সহজ, কিন্তু এখান থেকে কোশ্চেন আসে, আর সহজগুলোই আমরা ভুল করি। আর কোশ্চেনটা এমন করে আমাদের মাথা খারাপ করার জন্য। অষ্টাঙ্গিক মার্গ মোক্ষ লাভের জন্য প্রয়োজন। বৌদ্ধরা। বৌদ্ধ। আচ্ছা, অষ্টাঙ্গিক যোগের কথা কারা বলেছে? ওটা যোগ দর্শন। যোগ দর্শন। এটা কোশ্চেনে পড়েছিল বিপিএসসিতে এক্সামে, এস্টেটে 101। এটা হচ্ছে তোমার শ্রবণ মনন নিধিধ্যাসন মোক্ষ লাভের জন্য প্রয়োজন, কারা বলেছে এটা? শ্রবণ মনন নিধিধ্যাসন কারা বলেছে? জৈনরা মনে হয় এটা। দেখছো কত সহজ, এগুলো কিন্তু ভুল করছি, কারণ এগুলো এগুলো আমাদেরকে কিন্তু পড়তে হবে। সত্যের অভাব। শ্রবণ মনন নিধিধ্যাসন কারা বলেছে? বৌদ্ধরা নাকি? উহুম। এত গন্ডগোল হয় বৌদ্ধ আর জৈন ভাবো নিয়ে। ভাবো ভাবো। হ্যাঁ, এটা মনে হয় নৈয়ায়িক হবে হয়তো। নোয়াইক হবে না, হয়তো না, নোয়াইক। শ্রবণ মনন নিধিধ্যাসন এটা হচ্ছে নোয়াইক, ঠিক আছে। তোমাদের জৈন দর্শন, বৌদ্ধ দর্শন, এই বৌদ্ধ দর্শন পড়ানো হয়ে গেছে, ক্লাসগুলো দেখো তোমরা, বৌদ্ধ দর্শন হয়ে ক্লাসগুলো গেছে। দেখবে, ক্লাসগুলো দেখবে। জৈন দর্শন, বৌদ্ধ দর্শন, এগুলো না, এগুলো সহজ কিন্তু আমরা জানি, কিন্তু পরীক্ষার হলে না দেখবে এগুলো শ্রবণ মনন নিধিধ্যাসন নর্মাল বিষয়, ত্রিরত্ন নর্মাল বিষয়। যখন পড়ো, ধরো জৈন দর্শন পড়ছো, ওটা কিন্তু খুব নর্মাল।
যখন পরীক্ষায় লিখবে বা পরীক্ষায় উত্তর করবে তখন কিন্তু গুলিয়ে যায়। বুঝতে পারছি নাস্তিকদের কেউ একটা, কোন নাস্তিক সেটা ভুলে যাচ্ছি, এইভাবে কিন্তু ভুল হয়ে যায়। আর এই ভুলটা ঠিক করাই হলো তোমার ক্যাপাবিলিটি, মানে যখন ঠিক করতে শিখে যাবে তখনই তোমার ক্লিয়ার হয়ে যাবে সব এক্সাম। আর এমনভাবে করবে যখন কিছু পড়বে না তখন জীবনের কোনো কিছুর সাথে লিঙ্ক করে করে পড়বে, মানে একটা উদাহরণ নিজে নিজে সেট করে নেবে আর সেই উদাহরণটা সেই মুহূর্তে মনে পড়ে যাবে, তখন তুমি উত্তরটা ঠিক করবে। আর বারবার অন্য একটা উদাহরণের সঙ্গে লিঙ্ক করে উত্তর দিতে দিতে না আসল যে ঘটনাটা তখন তোমার আত্মস্থ হয়ে যাবে। এটা বলে ত্রিরত্ন অনুশীলন মোক্ষ লাভের জন্য প্রয়োজন, কারা বলেছিল? জৈনরা। একদম। জৈনরা। 3টে রত্ন কি কি? সম্যক দর্শন, সম্যক জ্ঞান, সম্যক চরিত্র। আমি যে সিএটা বললাম সিকোয়েন্সটা, ওটা কি বললাম ওটা বলো। সেটা ওই দেখে তো দেখে জ্ঞান লাভ করে চরিত্র গঠন চরিত্র করা। গঠন করা, এরকম মনে রাখবে, 2-4বার মুখে বলে নাও। পরীক্ষার এইভাবেই হলে, বললাম। হ্যাঁ পরীক্ষার হলে না, পরীক্ষার হলে তোমার তোমার মুখস্থটা মনে পড়বে না, কিন্তু আমার এই কথাটা মনে পড়বে যে দেখে জ্ঞান অর্জন করে চরিত্র গঠন করা, দেখে জ্ঞান অর্জন করে চরিত্র একদম গঠন করা, একদম। এটাই মনে পড়বে। তারপরে দেখো, যে দর্শন বেদকে ভিত্তি করে গড়ে উঠেছে সেই দর্শনকে কি বলবো? আস্তিক দর্শন। আস্তিক দর্শন। প্রবীর তুমিও আনসার দাও ফটাফট, মহিলা কমিটি এগিয়ে যাচ্ছে। যে দর্শন বেদের বিরোধিতা করে গড়ে উঠেছে বা বেদের সিদ্ধান্তে বিশ্বাস করে না সেই দর্শনকে কি বলবো? নাস্তিক। নাস্তিক দর্শন। হ্যাঁ, লাইনটা চলে গিয়েছিল না, ভাবছিলাম তোমাদের ক্লাস নেব না, বলবো যে একটু পরে নেব, লাইনটা এলো শুরু করলাম, আসলে আবার দেখো চলে গেল। চার্জটা এতটুকু আছে, কতটা হবে, আসলে রেকর্ডটা নষ্ট হয়ে যাবে যদি সুইচ অফ হয়ে যায় না, রেকর্ডটা সব চলে যাবে। ফটাফট শেষ করিনি, কতগুলো আছে আর এখানে দাঁড়াও দেখি, এই যেগুলো আছে না পুরো 100 কটা 32টা শেষ করে নেবো, ফটাফট তোমার আনসার দাও, দিয়ে আপলোড করে দেবো রেকর্ডটা। এগুলো না তোমরা স্পিড বাড়িয়ে দেখে নেবে, যখন দেখে নেবে না কথাগুলো তখন মনে থাকবে। আর এগুলো রিডিং করতে হবে না, তোমাদের বেদ উপনিষদের পার্টটা আলাদা করে পড়তে হবে না, কোশ্চেন আনসার সলভ করে দেবো, ওখানেই হয়ে যাবে। আচ্ছা এটা হবে না এখন, বলো যে দর্শন সম্প্রদায় যুক্তিতর্কের সাহায্যে কেবল বেদ বাক্যগুলিকে, বেদের সিদ্ধান্তগুলিকে ব্যাখ্যা করে সেই দর্শন সম্প্রদায়কে কি বলবো? সম্পূর্ণ বেদানুগত আস্তিক দর্শন। সম্পূর্ণ বেদানুগত আস্তিক দর্শন, স্বতন্ত্র। আচ্ছা বলো তো, স্বতন্ত্রপন্থী আস্তিক দর্শন কারা? এটা যদি নিতু না পারে মার। স্বতন্ত্রপন্থী আস্তিক দর্শন কোন দর্শনকে বলবো? আগের দিন পড়েছি এটা। আস্তিক কিন্তু তারা স্বতন্ত্রপন্থী, নিজস্ব কিছু মত আছে। বৌদ্ধ আর জৈন। মার রেখে না, ওটা তো নাস্তিক গো। ও বৌদ্ধ, নাস্তিক জৈন, তো, হ্যাঁ নাস্তিক। তাই তো। আস্তিক এবং নাস্তিক তো। স্বতন্ত্রপন্থী, ন্যায় বৈশেষিক বললাম না, ন্যায় বৈশেষিক হ্যাঁ, ওরা হ্যাঁ, আস্তিক, ন্যায়বৈশেষিক। কিন্তু তার সাথে ওরা এত কি বলেছিল, গন্ডগোল। হ্যাঁ যে ঈশ্বরের অস্তিত্ব ওরা স্বীকার করেছিল। হ্যাঁ, হ্যাঁ, আস্তিক হ্যাঁ। ওরা মেনেছে, বেদ মেনেছে, কিন্তু যারা বেদকে একেবারে সম্পূর্ণ নিজস্ব মানে কিছু তারা, ইয়ে আছে। হ্যাঁ তারা কি বলে যে বেদ অপৌরুষীয়, কিন্তু ন্যায় বৈশেষিকরা কি বলে বেদ অপৌরুষীয়, মানে কি তারা বলে না বেদ অপৌরুষীয় নয়, না, বেদ না, হচ্ছে ঈশ্বরের তৈরি, অবশ্যই নয়। ঈশ্বর হ্যাঁ, বেদ হ্যাঁ। রচনা করে যে কথাটা বলে। তারপরে এই সৃষ্টির যে রহস্যটা, সৃষ্টির রহস্যটা নিয়ে দেখবে বেদান্ত দর্শনে কি বলে, বেদান্ত দর্শনে বলে না যে জগতের ব্রহ্মই সব কিছু, তার বাইরে কিছু নেই, জগতে যা কিছু দেখি সব মিথ্যা, ওগুলো ঈশ্বরের তৈরি, ঈশ্বর হচ্ছে মায়ার দ্বারা তৈরি করে, এই কথাগুলো রয়েছে। কিন্তু ন্যায়বৈশেষিক দর্শন কি বলে ওরকম, ন্যায়বৈশেষিক দর্শন কি বলে ঈশ্বর তৈরি করেছে, ঈশ্বরের দ্বারা জগৎটা তৈরি হয়েছে, অণু পরমাণু ছোট ছোট পরমাণুগুলো সংযোগে জগৎ তৈরি হয়েছে, আর এই পরমাণুগুলোকে সংযোগ করতে সাহায্য করে কে? ঈশ্বর। তাহলে ঈশ্বরের ইচ্ছায় দুটো পরমাণু একসঙ্গে যুক্ত হয়, সেটাকে বলা হয় দনুক, দুটো দনুক একসঙ্গে যুক্ত হয় ট্রনুক, এইভাবে হয় না, এইভাবে ঈশ্বরের এই হ্যাঁ, হ্যাঁ। জগতের ব্যাখ্যা দিয়েছে। তো ন্যায়বৈশেষিক দর্শন অবশ্যই তারা আস্তিক, কিন্তু তারা স্বতন্ত্রপন্থী। আচ্ছা নেক্সট বলো। আর তাহলে এটা জানা গেল সম্পূর্ণ বেদানুগত আস্তিক দর্শন কাদেরকে বলবো? সম্পূর্ণ বেদকে ভিত্তি করে মীমাংসা আর বেদান্ত। আধ্যাত্মিক দর্শন কোন দর্শন বলো তো? আধ্যাত্মিক দর্শন আগের দিনে বলেছি, এটা আধ্যাত্মিক দর্শন কোন দর্শন? শৈব দর্শন কোন দর্শন? কাকে বলবো শৈব দর্শন? এইগুলো হোমওয়ার্ক আগের দিনে করেছি, বলেছি, ক্লাসটা আমি আপলোড করব, দেখবে আবার।
এটা এটা বলো। 106, যে ভারতীয় দর্শন সম্প্রদায় স্বাধীনভাবে দর্শন চিন্তা করে। ক্লাসে আছো তো তোমরা? আওয়াজ পাচ্ছি না আমি কিন্তু। হ্যাঁ হ্যাঁ আছি। আচ্ছা, যে ভারতীয় দর্শন সম্প্রদায় স্বাধীনভাবে দর্শন চিন্তা করে, বেদ বিরোধী নয় এমন সিদ্ধান্ত প্রতিষ্ঠা করে, সেই দর্শন সম্প্রদায়কে কি বলবো? দেখো, দর্শন সম্প্রদায় অবশ্য স্বাধীনভাবে স্বতন্ত্রপন্থী চিন্তা আস্তিক করে। দর্শন। হ্যাঁ বলো বলো। স্বতন্ত্রপন্থী আস্তিক দর্শন বলবো। আস্তিক কেন? কারণ বেদ বিরোধী নয়, তার জন্য আস্তিক হয়ে গেল। এমন সিদ্ধান্ত প্রতিষ্ঠা করে সেই দর্শন সম্প্রদায়, মানে স্বাধীনভাবে কি করে? চিন্তা করে। স্বাধীনভাবে চিন্তা করার জন্য তারা কি হয়ে গেল? স্বতন্ত্রপন্থী। আর বেদকে বিরোধিতা করে না মানে আস্তিক। তাহলে স্বতন্ত্রপন্থী আস্তিক দর্শন, এরা কারা? নৈবশিক দর্শন। এরপরে দেখো, যে নাস্তিক দর্শন বেদকে নিন্দা করে, বেদ বিরোধী সিদ্ধান্ত প্রচার করে, সেই দর্শনকে কি বলবো? চরমপন্থী নাস্তিক দর্শন। একদম। কয়েকটা। এরপরে বলো, যে নাস্তিক দর্শন বেদকে নিন্দা করে না কিন্তু যুক্তিতর্কের সাহায্যে বেদের সমালোচনা করে, বেদ বিরোধী সিদ্ধান্ত প্রতিষ্ঠা করে, সেই দর্শনকে কি বলবো? নরমপন্থী নাস্তিক দর্শন। নরমপন্থী নাস্তিক, মানে তারা হচ্ছে স্বীকার করছে, তোমার মানছে, কিন্তু সেইভাবে কঠোরভাবে করছে না। সমালোচনা করে না। হুম। হুম। এটা বলো, বৈদিক দর্শন কোন দর্শনের অপর নাম? আস্তিক দর্শন। একদম, আস্তিক দর্শনকে বৈদিক দর্শন বলে। অবৈদিক দর্শন কোন দর্শনের নাম? নাস্তিক। নাস্তিক দর্শন। অনুভব বা জ্ঞানের বিষয়টি যেমন এবং যে ধর্ম বিশিষ্ট জ্ঞানটি যদি সেই বিষয়ক হয় এবং সেই ধর্ম বিষয়ক হয়, তবে সেই অনুভবকে কি বলবো? মানে অনুভব বা জ্ঞানের বিষয়টা যেমন, মানে যে বিষয়টা যেমন সেই বিষয়টাকে আমি সেইভাবেই জানবো, এটা হলে কি হবে? প্রমা বলবো। প্রমা। হ্যাঁ, আর প্রমা। যদি তার উল্টোটা হয়, যে বিষয়টি যেমন সেই বিষয়টিকে অপ্রমা। 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 আচ্ছা, মানুষ যা চাই, যা কামনা করে, তাকে ভারতীয় দর্শনে কি বলা হয়? পুরুষার্থ। পুরুষার্থ। একটু আগে বললাম না যে মানুষের চাহিদা, পুরুষার্থটা কি? এখানে আরেকটা কোশ্চেন ছিল না এখানে, যে মানুষ যেটা চাই সেটাই হচ্ছে পুরুষার্থ। এখানে কোথাও একটা দেখলাম না কোশ্চেনটা, উপরে চলে গেছে। যাই হোক, কত নাম্বার হচ্ছিল এটা? হ্যাঁ, মানুষ যা চায় মানে যা কামনা করে অ্যাকচুয়ালি সেটা হচ্ছে পুরুষার্থ। তাহলে আমাদের পরম পুরুষার্থ কি? মোক্ষ। আমরা তো মোক্ষ চাই। আর মোক্ষ লাভের জন্য আমরা যারা চারটায় মানি, ধর্ম অর্থ কাম মোক্ষ, তারা কি বলি? মোক্ষ লাভের জন্যই কিন্তু ধর্মটাকে মানি। কি আমরা ঈশ্বরের কাছে আমরা কিন্তু স্বর্গ লাভ করবো, তার জন্যই ধর্মটাকে মেনে চলি। ধর্ম অর্থ, অর্থটা প্রয়োজন কি? আমাদের ধর্ম পালন করতে গেলেও প্রয়োজন, আমাদের সংসার পালন করতে গেলেও অর্থের প্রয়োজন। কামটাই প্রয়োজন। কামটা যদি না থাকে তাহলে তো বংশটাই তো থাকবে না, মানে নির্বংশ হয়ে যাবে। তখন তো আমাদেরকে আর আমাদের যে কর্মের ফলটা সেটা ভোগ করে আমাদেরকে মোক্ষ লাভের উপায়টাই আর থাকবে না। তার জন্য কামও লাগবে। আর মোক্ষ তো আমাদের পরম পুরুষার্থ, যারা চারটা মানে তাদের জন্য। আর চারবাকদের জন্য বলেছিলাম, চারবাকদের মতো মেন পুরুষার্থ হলো তোমার কি? কামটা ভোগ করার জন্য অর্থের দরকার, তার জন্য তারা অর্থটা মেনেছে। এরপরে দেখো, ভারতীয় দর্শনে অন্যতম পুরুষার্থ কাম শব্দটির ব্যাপক অর্থ কি? এই কাম শব্দটার ব্যাপক অর্থ কি? কাম বলতে কি বোঝাচ্ছে? যৌন সুখ সম্ভোগ, সুখ ভোগ, ব্যভিচার না কোনটা? ভারতীয় দর্শনে অন্যতম পুরুষার্থ কাম। ব্যাপক অর্থ কি? ব্যাপক অর্থে ভাবতে হবে, কোনো একটা সংকীর্ণ অর্থে ভাবলে হবে না। ব্যাপক অর্থে ভাবতে গেলে অ্যাকচুয়ালি সুখ ভোগটার কথাই বলা হয় এখানে, কামনা। মানে কারণ এখানে ব্যাপক কথাটা দিয়ে দিয়েছে না, অন্যতম ব্যাপক অর্থ বলে দিয়েছে। ব্যাপক অর্থ মানে কিন্তু সুখ ভোগ। কারণ তোমার চারবাক দর্শনেও কিন্তু কামটাকে বলে, কাম বলতে কেউ দৈহিক কামটা শুধুমাত্র নয় কিন্তু। কারণ দেখো, কাম বলতে চারবাকটা বলে না যে দরকার হলে ঋণ করে ঘি খাও, তাহলে এই খাওয়াটা এটাও কিন্তু ওর ভিতরে পড়বে। তাহলে আমাদের যে সুখ ভোগ করা, মানে আরাম ঘরে থাকবো, ভালোভাবে চলবো, সবটাই মানে আমাদের দৈহিক মানসিক সবটাই যে সুখ ভোগের কথাই বলছি। তাই ব্যাপক অর্থ মানে সুখ ভোগ। এটা কিন্তু আমরা যৌন সুখ ভোগ করে দিতাম, কিন্তু ব্যাপক কথার ওয়ার্ডটা আমিও করতাম, ব্যাপক ওয়ার্ডটার জন্য কিন্তু খেয়াল রাখতে হবে, এটা সুখভোগ হবে। ভারতীয় দর্শনে ড্যাশ পুরুষার্থটি কাম চরিতার্থতার জন্য প্রয়োজন। অর্থ, তাহলে কাম পুরুষার্থের জন্য কি? আমাদের সুখভোগের জন্য আমার বাড়িতে একটা ফ্রিজ লাগবে, একটা এসি লাগবে, তার জন্য কি লাগবে? অর্থ লাগবে।
এরপরে দেখো, আবার যদি বলে দৈহিক সুখ হচ্ছে কাম, সেটা যদি বলে বিয়ে করতে হবে, বিয়ে করতে গেলেও টাকা লাগবে। এরপরে দেখো, ভারতীয় দর্শনে পুরুষার্থ হিসাবে ধর্ম বলতে কি বোঝায়? ভারতীয় দর্শনে ধর্ম এবং কর্ম অনুসারে কি হয়েছিল? বর্ণ এটা ঘ ব্যবস্থা হয়েছিল হবে, না? প্রতিটি মানুষের হ্যাঁ, বর্ণ ও আশ্রম অনুসারে অবশ্য পালনীয় কর্তব্য পালন করতে হবে। দেখো এটা কিন্তু কোশ্চেনে পড়ে, এটা মাথায় রাখবে, এটা ইম্পর্টেন্ট বিষয়, এটা কোশ্চেনে পড়ার খুব চান্স রয়েছে এমএসসিতে। কারণ এই যে বর্ণ যদি প্রশ্ন করা হয়, বর্ণ ব্যবস্থা কিসের উপর ভিত্তি করে হয়েছে? ধর্ম এবং কর্ম দুটোর উপর ভিত্তি করে হয়েছে কিন্তু। তাহলে এই ধর্ম বলতে এখানে কিন্তু প্রতিটি মানুষের বর্ণ এবং আশ্রম অনুসারে তাদের নিজস্ব, সে কোন আশ্রমে থাকছে, মানে 4টা আশ্রম ছিল, এবং সে কোন বর্ণে বিরাজ করছে সেই বর্ণের কাজ, এবং সেই বর্ণের সেই আশ্রমের কাজটা তাকে অবশ্য পালন যে করবে সেই ধর্ম পালন করছে, এটা বলা যাবে। এরপর হলো সকল, দেখো মায়ের ধর্ম কিন্তু কি, মায়ের ধর্ম রান্না করবে, খাওয়া দাওয়া করাবে, তাই তো? যদি ধর্মের একটা নির্দিষ্ট সংজ্ঞা দেওয়া হয় এটাই ধর্ম, ওটা কি বলা যাবে? বলা যাবে না। রোজার সময় কি খাওয়া যাবে না, সারা জীবন যদি ওরকম করে না খেয়ে থাকে ওটা কি হবে? কোনোদিনও হবে না। মায়ের ধর্ম রান্না করে বাচ্চাকে স্কুলে পাঠানো, খাওয়ানো। বাচ্চার ধর্ম কি, আমার তার প্রতিদিনে হোমওয়ার্ক করে নেওয়া, তার পড়াশোনা করে নেওয়া। আমাদের আমাদের কি কাজ? আমরা এখন ভালো করে পড়াশোনা করব, নেট করব, জিআরএফ করব, পিএইচডি করব, আমি জব করব, আমার ধর্ম এটা। কিন্তু আমার মায়ের ধর্ম ওটা কিন্তু নয়। তাই বলছে বর্ণ এবং আশ্রম অনুসারে কে কোন আশ্রমে রয়েছে সেই আশ্রমে, ধরো যে শিক্ষা গ্রহণ করবে সে শিক্ষার্থীর মতো আচরণ করবে, যে সংসার গ্রহণ করবে সে সংসারে থেকে সংসারে যা যা ধর্ম সে সংসারের ধর্ম পালন করবে, সেটাই হচ্ছে তোমার আবশ্য পালনীয়। আর সেই ধর্ম এবং সেই বর্ণটা মেনে যখন চলবে সেটাই হচ্ছে ধর্ম। এরপরে 17 হচ্ছে তোমার, সকল প্রকার দুঃখ থেকে চিরকালের জন্য নিষ্কৃতি পাওয়া যায় যে পুরুষার্থে, তার নাম কি? এটা পারবে সবাই, ফটাস করে বলে দাও। মুখ্য। একদম। ক। মুখ্য। দিদি 16টা বললে না, বলেছো? 16 বলিনি? ও আচ্ছা, বাদ চলে গেছে। হ্যাঁ, সকল ভারতীয় দর্শনের ড্যাশ পরম ধর্ম বলা হয়েছে। পরম ধর্ম কোনটাকে? অহিংসাকে, দরিদ্র সেবাকে, দানকে, না ক্ষমাকে? দাগ দিয়ে আছে, এটা অহিংসাকে। দেখো দরিদ্র সেবা ঠিক আছে, দরিদ্র সেবা করতে হবে, কিন্তু সকল কথাটা দিয়ে দিয়েছে সকল ভারতীয় দর্শনে পরম ধর্ম বলেছে। পরম ধর্ম অহিংস, অহিংস যদি থাকি না, অহিংসর আন্ডারেই কিন্তু এই সবগুলো পড়ে যাচ্ছে। দেখো এখানে হয়তো বলবে যে পরম ধর্ম হচ্ছে কি, এগুলোও তো সব, দান করা, ক্ষমা করা, দরিদ্রকে সেবা করা, এগুলো তো ধর্ম হচ্ছে না। কিন্তু অহিংসা যদি বলে দিই না, অহিংসাটা যদি ভালো করে পড়ো জৈন দর্শনে দেখবে এই সবগুলো ওর ভিতরেই পড়ে যাচ্ছে। অহিংস থাকা মানে কিন্তু শুধু হিংসা না করা নয়, তার সাথে এইগুলোও পড়ে যাবে। অতএব আনসার করবো অহিংসাকে। এটা বলো সকল প্রকার দুঃখ থেকে চিরকালের জন্য, এটা বললে তো মোক্ষ হবে, ধর্ম অর্থ কাম মোক্ষ, এর মধ্যে সব থেকে কি মোক্ষ যখন হয়ে যায় তখন তো আমাদের আর কোনো কিছু চাওয়া পাওয়া থাকে না। যা লাভ করলে আর কিছুই কামনা করার থাকে না, সব কামনার অবসান হয়ে যায়। কি বলো তো? পরম পুরুষার্থ। পরম পুরুষার্থ কি? মোক্ষ। একদম। মোক্ষ লাভের উপায় হলো কি? আত্মজ্ঞান, কাম ও ভোগ, সকাম কর্ম, না ধর্মাচরণ? আত্মজ্ঞান। ক হবে এটা। সকাম কর্ম তো হবে না, বাদ চলে গেল। কাম ভোগ তো হবে না, বাদ চলে গেল। মোক্ষ লাভের উপায় হচ্ছে ধর্মাচরণ, আত্মজ্ঞান। এই দুটোর মধ্যে কিন্তু যদি আত্মজ্ঞান যার হয়ে যাবে, আত্মজ্ঞান মানে কি, আমরা আত্মাগুলো কোথা থেকে এসেছে? যে কোনো দর্শনে তুমি পড়ো, তুমি দর্শন বলো, ধর্ম বলো, যে কোনো ধর্ম বলো, প্রত্যেকটা ধর্মে কিন্তু দেখবে বিবেকানন্দ কি বলে, যে বিবেকানন্দের কথাগুলো কিন্তু গীতার সাথে খুব সিমিলারিটি রয়েছে, বেদকে তো মেনেইছে। তো সেখানে কি বলে, আমরা প্রত্যেকটা মানুষ কিন্তু ঈশ্বরের মুখে যেন আগুনের ফুলকির মতো আমরা বের হয়েছে, আমরা সব ঈশ্বরেরই যেন অংশ। সেরকম প্রত্যেকটা ধর্মে, আমাদের ইসলামেও তাই। অ্যাকচুয়ালি ঈশ্বরই আমাদেরকে যেন প্রাণ দিয়েছে, গড়েছে। তাহলে আত্মার, প্রকৃত আত্মার যদি জ্ঞান হয়ে যায় না, তখন তার সব কিছু পাওয়া হয়ে যায়। তখন আমি তুমি থাকে না, তোমার আত্মা আমার আত্মা সব মিলেমিশে এক হয়ে যায়, যেন দুনিয়ার সব আত্মা এক, এরকম হয়ে যায়। অ্যাকচুয়ালি দেখবে আমাদের ভেতরের, দেখবে কোনো কিছু কাজ করার আগে মনে হয় না, আমার তো এটা হয় যে কোনো সময় দেখবে যেটা করা উচিত নয়, এরকম করলে না ভেতরে কেউ একটা বলে না যে এটা করা উচিত হচ্ছে না, করিস না রে। সেরকম মানে ভেতরের ওই যে আত্মাটা, ওটা কিন্তু সবার সমান, ওটা কিন্তু ভালো। প্রত্যেকটা মানুষের মধ্যে কিন্তু ভালো আত্মাটা রয়েছে। আমাদের এই মানুষ নামক মানে প্রাণীটা না ওই ভালো আত্মাটাকে চেপে রেখেছে, যখন ওই ভালো আত্মাটাকে বাইরে আসতে দিবে সবার কিন্তু ওই মোক্ষ লাভ হয়ে যাবে।
তাহলে হচ্ছে মোক্ষ লাভের পরম উপায় হচ্ছে আত্মজ্ঞান লাভ করে নেওয়া। যা ব্যক্তিকে সমাজকে, নেক্সট কোশ্চেন, ওটা আনসার হয়ে গেল। যা ব্যক্তিকে সমাজকে বিশ্বকে সম্পূর্ণ রূপে ধারণ করে, যা সমগ্র বিশ্বের শৃঙ্খলাকে রক্ষা করে, তাকে কি বলবো? মানে ধর্ম। এটা ধর্ম হবে। একদম তাই, ধর্ম হবে। ধর্ম। আচ্ছা, ধর্ম কিন্তু নির্দিষ্ট কোনো কিছু আবার বলা যাবে না, ধর্ম গতিশীল, এটাও মনে রাখবে। তাহলে ব্যক্তিকে রক্ষা, অ্যাকচুয়ালি অবশ্যই তাই, ব্যাখ্যা করলে দেখো সমাজকে বিশ্বকে সম্পূর্ণভাবে ধারণ করে আছে এবং আমাদের শৃঙ্খলাটা রয়েছে কিসের জন্য? ধর্মের জন্যই। ধর্ম যদি না থাকতো সব যে যার পাত্র রুটে পুটে খেয়ে ফেলতো। ধর্মটা আছে বলে কোথাও যেন একটু শৃঙ্খলা বজায় রয়েছে। এরপরে দেখো 121 নম্বরে, ঋগ্বেদে বলা হয়েছে সমগ্র বিশ্ব এক বিশ্বব্যাপী নিয়মের দ্বারা পরিচালিত ও নিয়ন্ত্রিত হয়। এই নিয়ম চিরন্তন, সার্বিক, আবশ্যিক, যা সকল জীব, পশু, পাখি, জড় পদার্থ এমনকি দেবতাদেরও মেনে চলতে হয়। এই নিয়মটাকে কি বলবো? এটা ভেরি ভেরি ঋতু। ইম্পর্টেন্ট। ঋতু ঋতু মাদ্রাসা বোর্ড, নেট, সেট সব কিছুর জন্য এসএসসি ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এটা হচ্ছে ঋতু। এটা কিন্তু বারবার নেটে কোশ্চেনটা এসেছে, এই কোশ্চেনটা একটু ঘুরিয়ে কথাগুলো আসছে। নিম্নলিখিত মহাপুরুষের মধ্যে ভক্তি মার্গে মুক্তি পেয়েছেন কারা কারা? এখানে ভক্তি মার্গ মুক্তি পেয়েছে। শঙ্করাচার্য কিন্তু জ্ঞানমার্গের কথা বলেছে। আচার্য পতঞ্জলি কোন দর্শনে বলো তো? যোগ দর্শনে। এটা বিবেকানন্দ ভক্তি এবং জ্ঞান দুটোই বলেছে। শ্রী রামকৃষ্ণ দেব হচ্ছে এখানে ভক্তি মার্গে মুক্তি পেয়েছে। দেখো সাংখ্য দর্শনের প্রতিষ্ঠাতা কে? আচার্য শঙ্কর। কপিল। একে মার আছে দেবো। কপিল। আনিসাকে মার দেয়া হবে। সাংখ্য দর্শনের ভুলে গেছি। প্রতিষ্ঠাতা মহর্ষি কপিল। আচ্ছা গৌতম বুদ্ধ কোন দর্শনের প্রতিষ্ঠাতা বলো? বৌদ্ধ দর্শনে। বৌদ্ধ গৌতম দর্শনে। বৌদ্ধ দর্শন। আর মহর্ষি গৌতম বললে ন্যায়। নাই। আর জৈমিনী কোন দর্শন? মীমাংসা। আর শঙ্কর বেদান্ত। আর কপিল সাংখ্য দর্শন। এগুলো কিন্তু এটা খুব সহজ, কিন্তু নেটে এরকম কোশ্চেন এক দুটো দিয়ে দেয় মাঝে মাঝে। নেটের কোশ্চেন না 20-30টা খুব সহজ কোশ্চেন থাকে, খুব সহজ লেভেলের। এরকম মানে যেগুলো জটিল সেগুলোর পিছনে প্রচুর টাইম নষ্ট না করে না, আমি একটা সহজ ট্রিক বলছি, যেগুলো তোমার আওতায় আছে, পড়া আছে, সেগুলো আরেকবার একটুখানি পড়লেই আনসারটা হয়ে যাবে। তুমি যদি 1 ঘন্টা এফোর্ট দাও না, সেই 1 ঘন্টা এফোর্টে তুমি এই পার্টগুলোতে তুমি 10টা কোশ্চেন 10-এ 10 পাবে। আর ওই 1 ঘন্টা এফোর্টে তুমি যদি অন্য নতুন একটা বিষয়ে দাও 1 পাবে কিনা সন্দেহ রয়েছে। অতএব তোমার এই যে স্ট্রং পয়েন্ট যেগুলো পড়া আছে পিছনে গ্র্যাজুয়েশনে এমএতে, সেইগুলোকে আগে এতটা সুন্দরভাবে স্ট্রং করে নাও যাতে সেখানে যদি 50টা কোশ্চেন আসে 50-এ 50টাই তোমার রাইট হোক। এরকমভাবে আগে স্ট্রং করে নাও। এগুলো কিন্তু সবার জানা আছে, কিন্তু তারপরেও ভুল হয়ে যায়। তাহলে এই কোশ্চেনটা যদি তুমি ভুল করো তাহলে তুমি কম্পিটিশনে কোথায় দাঁড়াবে? দাঁড়াতেই পারবে না। কম্পিটিশন হবে সেখানে যেখানে কোশ্চেনটা নিউ আসবে, একেবারে নতুন, যে কোশ্চেনটা কারো জানা নাই, কম্পিটিশনটা সেখানে হবে। মানে 50টার মধ্যে যেগুলো জানা প্রশ্ন, সে 50টায় তোমারও 50টা থাকবে, তারও 50টা থাকবে। কম্পিটিশনটা নতুন কোশ্চেনে হোক, এইভাবে তৈরি করো, তখন দেখবে হয়ে যাবে। বৌদ্ধ দর্শনের প্রতিষ্ঠাতা কে? গৌতম বুদ্ধ। ন্যায় দর্শনের প্রতিষ্ঠাতা মহর্ষি গৌতম। বৈশিষ্ট্য দর্শনের প্রতিষ্ঠাতা বৈশিষ্ট্য কনাদ। জৈন দর্শনের প্রতিষ্ঠাতা জৈন দর্শন মহাবীর। তারপরে কোশ্চেন, যোগ দর্শনের প্রতিষ্ঠাতা হলেন পতঞ্জলি। পতঞ্জলি যোগ দর্শন। মীমাংসা দর্শনের প্রতিষ্ঠাতা জৈমিনী। জৈমিনী। বেদান্ত দর্শনের বাদরায়ণ। এটা মনে রাখবে কিন্তু, বাদারা। হ্যাঁ, বাদাম। আর কোন দর্শন 7টি প্রমাণ স্বীকার করে? মীমাংসা। মীমাংসা দর্শন। মীমাংসা। বেদান্ত কটা বলে এগুলো বলো, কে কটা স্বীকার করে? চার্বাক কটা করে প্রথমে বলো? চার্বাক একটা। বৌদ্ধ পৃথক। বৌদ্ধ দুটো। জৈন তিনটে। আর যোগও সম্ভবত 3টে না 2টো, তিনটে। প্রচুর গন্ডগোল। তিনটে। এই সিকোয়েন্সটা মনে রাখবে, এভাবে লিখে দেখো, এখানে লিখে রাখো চার্বাক, ঠিক আছে?
আবার এই লেখাটা শিখতে পারলাম, হ্যাঁ তো টারাগারা হয় চারবা বৌদ্ধ, এইভাবে স্টেপ লিখে রাখো। বৌদ্ধ, এটা হচ্ছে তোমার জৈন, সাংখ্য, সাংখ্য কটা? তিনটে। অঙ্ক 3টে। হুম, তারপরে হচ্ছে তোমার ন্যায়, 4টি। ন্যায় 4টে। 5টা কারা? বৈশেষিক 2টা। বৈশেষিক 2টা। 5টা আর মীমাংসা মীমাংসা, মীমাংসা হচ্ছে দু রকমের ভাগ হয়, মীমাংসা আবার এক এক রকম হয়। হ্যাঁ, মহর্ষি জৈমিনী, প্রভাকর আর ভাট্ট। জৈমিনী যদি বলা হয়, জৈমিনী 3টে কিন্তু। প্রভাকর হলো জৈমিনী 5টা 3টে। আর ভাট্ট হলো 6টা। হ্যাঁ, প্রভাকর 5টা, মানে প প প, প্রভাকর মানে প প আসছে, আর ওরা 5টা স্বীকার করে, পয়াকার চ, পয়চন্তবন্ধ আকার চ 5, তাহলে প প, প্রভাকর 5টা, ভাট্ট 6টা, ভাট্ট ট ট আসছে 6টা, ট ট, এরকম করে মনে রাখো। তাহলে প্রভাকর 5টা, ভাট্ট 6টা, বেদান্ত 6টা। ঠিক আছে, বেদান্ত 6টা, 6 নাম্বার দার্শনিক 6টা। আর তোমার যোগ 3টে। এখানে সবগুলো জেনে নিলাম, তাহলে পড়ে রইলো কে? পুরাণ। 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 ভালো question। বলো। প্রত্যক্ষ অনুমান, দেখো অনেক সময় কি হয়, আমরা এই কোশ্চেনটা উত্তর জানি না, কিন্তু যেগুলো জানি সেগুলোর সঙ্গে এলিমিনেট করে দিলে হয়ে যাচ্ছে না আনসার। সব সময় কিন্তু সেটাই জানবো সেরকম না, অনেক সময় এলিমিনেট করে নেবে, যে কোনটা হবে না দেখে নেবে, তাহলে আনসারটা যেটা পড়ে থাকবে সেটা করে দেবে। প্রত্যক্ষ, অনুমান, উপমান শব্দ, অর্থাবর্তী, অনুপলব্ধি, সম্ভব ও ঐতিহ্য, এই 8টি প্রমাণ কারা স্বীকার করে? তাহলে দেখো প্রমাণ এটা 7টা করে, আবার এই 8টা একটা করে। কোনটা এক্সট্রা ইউজ করা হয়েছে? হ্যাঁ, মানে একটা কোনটা এক্সট্রা একসেপ্ট করা হয়েছে? এই সম্ভব ঐতিহ্য। ঐতিহ্য। হ্যাঁ, সম্ভব ঐতিহ্য 8টা স্বীকার করে পুরাণ। পুরাণে হচ্ছে তোমার 8টা প্রমাণ স্বীকার হয়, প্রত্যক্ষ, অনুমান, উপমান শব্দ, অর্থাবর্তী, অনুপলব্ধি, সম্ভব ও ঐতিহ্য। অ্যাকচুয়ালি এখানে 7টা বলেছে, কিন্তু এরা 8টাই করেছে। 7টা কেন? এইগুলো হচ্ছে না, তার জন্য এটা বাদ চলে গেল, মানে এটাই পড়ে রইলো, তার জন্য এটা আনসার করলাম। কিন্তু যদি কোশ্চেনে অ্যাকচুয়ালি কিন্তু পুরাণটা কটা স্বীকার করেছে, তাহলে এই কোশ্চেনটা কি জানলাম? 8টা প্রমাণ স্বীকার করেছে। 8টা প্রমাণ কি? 2টো এক্সট্রা কি? সম্ভব ও ঐতিহ্য। সম্ভব ঐতিহ্য। হয়ে গেছে। এখানে আগের দিনে মনে হয় 80টা কোশ্চেন করিয়েছে, আজকে করিয়ে দিলাম 132টা হয়ে গেছে। এটা আমি আপলোড করে দেবো, দেখে নিও। যারা আগেরগুলো দেখোনি, আমি এখনই আপলোড করে দিচ্ছি। ঠিক আছে, তাহলে যদি তোমরা চাও তো এই মাসটা এখন কোশ্চেন আনসারই আলোচনা করাবো। হ্যাঁ দিদি, ভালো হয় তাহলে।